সংসদে ঐক্য, বাইরে কোন্দল, হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না দলীয়করণ, অস্থিরতা সৃষ্টি করলে ছাড় নয় হুঁশিয়ারি বিএনপির। সরকারি দলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ জামায়াতের। সংসদে সমঝোতার কথা বলবেন, আবার সেই দিন সন্ধ্যায় ডাকসুনেতাদের উপরে হামলা করবেন। এই দ্বিচারিতা জনগণ মেনে নেবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। ক্যাম্পাসকে অস্থিতিশীল না করার আহ্বান ছাত্র দলের। সতর্ক থাকতে হবে প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র থেকে। হল দখলের রাজনীতি ফিরতে দেওয়া হবে না হুঁশিয়ারি ডাকসু ভেপের। সোশ্যাল মিডিয়ায় যেন এই ধরনের গুপ্ত সদস্যদের তৎপরতা বন্ধ করা হয়, সেজন্য ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই কোনো ক্যাম্পাস যেন অস্থিতিশীল না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করব। ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ফেসিবাদী কাঠামোর মাধ্যমে কেউ রাজনীতি করবে, ভয় দেখিয়ে হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে, সেটা আমরা বেঁচে থাকতে হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে থাকার ঘোষণা। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। অরাজকতা হলে ছাড় নয়। এনসিপিতে যোগ দিলেন যুবদলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরপরাধ ছাত্রলীগ নেতাদের জন্য দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দুষছেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুদ, জানালেন বাণিজ্য মন্ত্রী। এবং হামু উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু, সংক্রমিত প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়া আক্রান্তের চাপ। উদ্বিগ্ন অভিভাবকরা। সংসদে সরকার ও বিরোধী দলের ঐক্য, আর বাইরে কোন দলে লিপ্ত তাদেরই দুই ছাত্র সংগঠন। হঠাৎ করে উত্তাপ ছড়াচ্ছে ছাত্র রাজনীতি। বিএনপি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ চলবে না। অন্যদিকে সরকারি দলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনে ছাত্র দলকে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে জামাত। হাসান ওয়ালির রিপোর্ট। দেয়াল লিখন কেন্দ্র করে চট্টগ্রামে সরকারি সিটি কলেজ ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের জেরে ছাত্র রাজনীতিতে ছড়িয়ে পড়েছে উত্তাপ। একই ঘটনায় কেন্দ্র করে পাবনা ও সবশেষ বৃহস্পতিবার রাতে ফেসবুকে ফটোকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উত্তেজনা। রাজপথে যখন ছাত্র সংগঠনগুলোর মারমুখী অবস্থান, ঠিক তখনই সংসদে জ্বালানি সংকট নিরসনে অভূতপূর্ব ঐক্য মূলদল বিএনপি জামায়াতের। এ বিষয়ে প্রশ্ন ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরীর কাছে। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করা হবে না। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। একই বিষয়ে ঝিনাইদহে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, সংসদে বিএনপি ঐক্যের কথা বললেও অন্যদিকে সংঘাত উস্কে দিচ্ছে সরকারি দলের ছাত্র সংগঠন। সংসদে সমঝোতার কথা বলবেন, আবার সেই দিন সন্ধ্যায় ডাকসুনেতাদের উপরে হামলা করবেন। এই দ্বিচারিতা জনগণ মেনে নেবে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণের পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব নিতে হবে মূল দলকেই। গত 2 দিন যাবত যা হয়েছে সেগুলো হয়তো আগেই প্রাক্কলন করা এতটা যায় নাই, কারণ এগুলো অনেকগুলো সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে অথবা হঠাৎ করে হয়েছে। তো এই ঘটনাগুলো হয়তো এখন আমলে নিবে মাদার অর্গানাইজেশনগুলো এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। যদি না নেয়, এইটা কিন্তু তাদের কারোর জন্যই ভালো হবে না। ছাত্র সংগঠনগুলোকে ফ্যাসিবাদ আমলের পথে না হেঁটে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়নের তাগিদ বিশ্লেষকদের। আপনার ভবিষ্যৎ তরুণদেরকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শাহবাগ থানার ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার মারধর ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ক্যাম্পাসকে অস্থিতিশীল না করার আহ্বান সংগঠনটির। এদিকে হল দখলের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি।
ফেসবুকে ফটোকার্ড ঘিরে ছাত্রদল ছাত্র শিবিরের উত্তেজনায় বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। মারধরের শিকার হন ডাকসুর 2 নেতাসহ কয়েকজন সাংবাদিক। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রদলের 4 সদস্যের কমিটি গঠন। 26টি ইউনিটের সাথে আমরা এমন পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ক্যাফেটেরিয়ায় ব্রিফিং করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় তিনি সকল প্রকার প্রোপাগান্ডা ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান। এই ধরনের ভুয়া ফটোকার্ড শতবার ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশকে এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হবে বলে তারা শঙ্কিত সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু আমরা বলেছি যত যাই হোক ক্যাম্পাসকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য যা করণীয় তাই করতে হবে। কোনোভাবেই কোনো ক্যাম্পাস যেন অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করব। একই দিন ক্যাম্পাসে চলমান অস্থিরতার জন্য ছাত্রদলকে দায়ী করে গণমাধ্যমে ক্ষোভ জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম। বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করে হল দখলের রাজনীতি ফিরতে দেওয়া হবে না। ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে তাদের কোনো অবস্থান নাই, তারা আবার সেই ক্ষমতার রাজনীতির মাধ্যমে এই ক্যাম্পাসগুলোতে তারা শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি তৈরি করার মাধ্যমে তারা ক্যাম্পাসে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তো আমরা এইটা দৃঢ়কণ্ঠে বলছি, ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ফেসিবাদী কাঠামোর মাধ্যমে কেউ রাজনীতি করবে, কেউ এই যে হকি স্টিক, স্টাম্প, কিরিচ দিয়ে ভয় দেখিয়ে হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে, সেটা আমরা বেঁচে থাকতে হবে না। এদিকে এ ঘটনায় নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের ফটোকার্ড ও শাহবাগ থানায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবাইকে শান্ত থাকার পাশাপাশি দেয়াল লিখন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। 2টা ঘটনায় 2 রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা হলো ফেসবুক পোস্টের অভিযোগ আসছে, এই অভিযোগটা সত্যতা খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে একটি তদন্ত কমিটি করেছে এসএম হলের প্রমুখ। শাহবাগ থানায় যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের ঘটনায় আমি একটা তদন্ত কমিটি করেছি 6 সদস্যের। সাধারণ শিক্ষার্থীদের আশঙ্কা, এমন রাজনৈতিক দ্বন্দ্ব চলতে থাকলে ক্যাম্পাসে আবারও নষ্ট হবে শিক্ষার পরিবেশ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও দেশের যে কোনো সংকটে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান তাদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেশে কোনো দলের একক আধিপত্যবাদ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে তার চরম খেসারত দিতে হবে বলে মন্তব্য করেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। সারা দেশের বিপুল নেতাকর্মী সহ যোগ দেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ফ্যাসিবাদী আমলে আলেম সমাজের ভূমিকা তুলে ধরেন দলটির আমির মামুনুল হক। অভিযোগ করেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার দায়ে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজগুলো বারবার আটকে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, আগামী দিনে সংসদ এবং রাজপথ থেকে একযোগে আন্দোলন করবে 11 দলীয় ঐক্য। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠছে। হুঁশিয়ারি দেন, দেশে কোনো একক দলীয় আধিপত্যবাদ বরদাস্ত করবে না 11 দলীয় ঐক্য। কেন আজকে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে হলো? তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণে আসতে হবে। এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব। সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী 90 দিনের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের জয়জয়কার হবে, যার নেতৃত্বে এনসিপি থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক যুবদল নেতা ইসহাক সরকার সহ আরও অনেক নেতাকর্মী যোগদান করেন।
আনুষ্ঠানিকভাবে এনসিপিতে নাম লেখালেন শেরে বাংলাকে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। অনুষ্ঠানে বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেছেন, সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে। আমি অনুরোধ জানাবো, আসসালামু আলাইকুম, অংশগ্রহণের জন্য আমাদের ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের শক্তির জয় জয়কার হবে এবং সেটা এনসিপির সমর্থনই হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে কেন্দ্রীয়ভাবে যোগ দিচ্ছেন ফেরসামিন হক ইকবাল, নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনি। এই আয়োজনের প্রধান আকর্ষণ ইসহাক সরকার। উনি বিগত 16 বছর বিরোধী রাজনীতি করেছেন এবং এখনও উনি বিরোধী রাজনীতি করবেন না। দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে তিনি এই মন্তব্য করেন। সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে। আমি ডিসি সাহেবকে বলেছি, আমার ওনারা নিয়ম করেছেন, এটার দিকে আরো নজর দিতে হবে। কেউ যেন কোনোভাবেই তেল বিক্রি করে ফায়দা না করতে পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে। এবার গ্রামীণ ফোন হজ যাত্রার খবর। মক্কানগরীর তীব্র দাবদাহ থেকে হজ যাত্রীদের সুরক্ষা দিতে প্রস্তুত বাংলাদেশ হজ মিশনের মেডিকেল টিম। বাংলাদেশ অফিস সংলগ্ন অস্থায়ী এই ক্লিনিকে এবার বড় পরিসরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, যেখানে সাধারণ চেক আপের পাশাপাশি নারী হাজিদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা ও আইসোলেশন ইউনিট। মক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে মক্কায় পুরোদমে চালু হয়েছে বাংলাদেশ হজ অফিসের চিকিৎসা কেন্দ্র। এবছর কয়েক স্তরের নিরাপত্তা ও সেবার লক্ষ্যে বড় পরিসরে কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই মক্কার প্রচণ্ড গরমে হজযাত্রীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এবছর প্রায় ৭৮,৫০০ হজযাত্রীর সেবা দিতে পর্যায়ক্রমে ১৮৮ জন চিকিৎসক নিয়োজিত থাকছেন। গত ১৮ এপ্রিল থেকে কার্যক্রম শুরুর পর এই পর্যন্ত প্রায় ৯০০ হজযাত্রী এখান থেকে প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা নিয়েছেন। এই ক্লিনিকটা আমরা আলহামদুলিল্লাহ ওয়েল সেট আপ করেছি। এখনও ছোটোখাটো কিছু কাজ আছে, এগুলো আমরা অনগোয়িং করে যাচ্ছি। এখানে বেসিক্যালি আউটডোরের যত সেবা আমরা দেওয়ার চেষ্টা করছি। এগুলো ছাড়াও মাইনর সার্জিক্যাল প্রবলেম যেগুলো বেশি ইমার্জেন্সি না, এইগুলো সার্ভিস এখানে পসিবল। এখানে আমরা রোগীদেরকে সেবা দিচ্ছি, পাশাপাশি যে প্রেসক্রিপশনের পাশাপাশি ওনাদের যে ড্রাগস ওষুধপত্র ওগুলো কিন্তু আমরা প্রোভাইড করতেছি। এইখানে বাংলাদেশ সরকার সম্পূর্ণ বিনা পয়সায় এই হজ যাত্রীদেরকে এই সেবাটা দিচ্ছে। ব্যবস্থাপনা এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে এবং খুব ব্যবহার খুব ভালো লাগতেছে আর কি। হজ মিশনের এই অস্থায়ী ক্লিনিকে গিয়ে দেখা গেছে সৌদি সরকারের কঠোর চিকিৎসা নীতি অনুসরণ করে সাজানো হয়েছে পুরো ব্যবস্থা। সংক্রমণ ব্যাধি নিয়ন্ত্রণে রাখা হয়েছে আলাদা আইসোলেশন ইউনিট এবং জরুরি পর্যবেক্ষণের জন্য রয়েছে অবজারভেশন বেড। বিশেষ করে নারী হজযাত্রীরা যাতে সংকোচহীনভাবে তাদের সমস্যার কথা বলতে পারেন সেজন্য পর্যাপ্ত নারী চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। হজযাত্রীরাও এই ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখানে যারা মহিলা রোগী আসতেছেন বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসেন, আমাদের যারা আমরা ফিমেল ডক্টর আছি আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য এবং তাদের আরামের জন্য বা সুস্থতার জন্য আমরা যতটুকু যাবতীয় করণীয় আমরা করার চেষ্টা করতেছি। যত দ্রুত সম্ভব আমরা চাচ্ছি যে একটা মানসম্মত সেবা স্বল্প সময়ের মধ্যে দিয়ে যাতে চিকিৎসাটা নিয়ে উনি আবার তার কর্ম যে ইবাদতের জন্য যেটা আসছে সেই ক্ষেত্রে যাতে ফেরত যেতে পারে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, হজযাত্রীদের বড় কোনো শারীরিক সমস্যা দেখা দিলে সৌদি আরবের বিশেষায়িত হাসপাতালেও স্থানান্তরের সার্বক্ষণিক ব্যবস্থা রাখা হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসার এই কেন্দ্রটি হজযাত্রীদের জন্য ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। এবার বাণিজ্যের সংবাদ। জ্বালানি তেল আর পরিবহন খরচ বৃদ্ধির দোহাইয়ে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার উপরে। তবে স্বাভাবিক হতে শুরু করেছে বোতলজাত সয়াবিন তেলের বাজার। তপ্ত গরমে শরীর যেমন পুড়ছে, তেমনি নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম আর বাজারের উত্তাপে পুড়ছে ক্রেতার পকেটও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, পটল, ঢেঁড়সের মতো সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার ওপরে। বেগুন, বরবটির কেজি 100 টাকা, লাউ, পেঁপে 80 আর করলা বিক্রি হচ্ছে 70 টাকায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে কাঁচা বাজারের এ অবস্থায় ক্ষুব্ধ ক্রেতারা। একটা দুটো দাম কমলেও কিন্তু সেটা দিয়ে তো একটা দুটো দিয়ে তো সংসার চলে না। যত দিন যাচ্ছে সবকিছুর দামই তত বাড়ছে। এদিকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করলেও দাম কমেনি খোলা সয়াবিন ও পাম তেলের। এর মধ্যে আবার খোলা চিনি ও লবণের দাম বাড়ছে বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। তেল যেই গায়ের যা তাই বিক্রি হচ্ছে। গায়ে লাগার থেকে লবণ 5 টাকা কমে, কিন্তু এখন গায়ে দামে লবণ কিনতেছে। যে চিনি ছিল 1 সপ্তাহ আগে 105, এখন 110 টাকা। তবে পাইকারি বাজারে ডিমের দাম স্থিতিশীল থাকলেও খুচরা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রতি ডজনের দাম ঠেকেছে 130 থেকে 140 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 মে রাজধানীতে বড় ধরনের সমাবেশ করার পরিকল্পনা নিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। শুক্রবার বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, মে দিবসের সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতি হবে বলেও জানান তিনি। এদিকে সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 1 মের এবারের যে বৃহৎ কর্মসূচিটি, সেই কর্মসূচিটি সম্পন্ন করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল তারা যে প্রস্তুতি সভাগুলি করছেন, এই প্রস্তুতি সভা অব্যাহত থাকবে এবং আমরা আশা করছি আগামী 1 মে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে। এই সরকার ক্ষমতা আসার পরে এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না আর কি। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত করেছে। জাঁকজমকপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মোটর শো 2026। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মোটর শোতে অংশ নিচ্ছে বিভিন্ন মোটরসাইকেল ও প্রাইভেট কার কোম্পানি। আয়োজনে ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা। কেউ এসেছেন প্রদর্শনী দেখতে, কেউ আবার গাড়ি কিনতে। 3 দিনের এই প্রদর্শনী শনিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যাশা অনুযায়ী আয়োজন চলছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে ইরান। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, আজ রাতেই তেহরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছাতে পারে। দলটিতে থাকতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইসলামাবাদ যাচ্ছেন ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।